অপরূপ টিভি অনলাইন। আমি কিছু মাংস সবজি টবজি কিনছিলাম। আমার এক পরিচিত ভাই, দিদার ভাই, উনি বিএনপির সমর্থক, উনি দৌড়ে এসে আমাকে বললো, ভাই পুরো বাজার কিন্তু ঘিরে করে ফেলছে, মনে হয় আপনার জন্য। আমি মোটরসাইকেল ছিল সাথে, আমি গাড়ির কিরানে আসলাম, দেখি যে দু তিনজন আমার গাড়ির দিকে আসতেছে, বলছে ও তো চলে যাচ্ছে। আমি গাড়ি রাখিয়া, আমার মাংস টাংস ওখানে রাখিয়া আমি আই ব্লকের ভিতরে দিয়ে কবরস্থানের ভিতরের দিকে ঢুকে গেলাম। আমার ওখানে প্রায় 4-5 হাজার টাকার বাজারও নষ্ট হল। পরে আমার এক আত্মীয় মোশারফ ভাই, উনি আমার মোটরসাইকেলটা আমাকে আমার শ্বশুর বাড়ি চকবাজার ওখানে পৌঁছাই দিয়েছে। তারপর আর এলাকায় আসতে পারি নাই, ঢাকায় থাকা হয়েছে। ঢাকা যখন জুলাই আন্দোলন শুরু হলো, প্রথম দিকে যে কোটা আন্দোলন ছিল, আমরা ওটাকে নজরে নিই নাই। আমার দল থেকেও কোনো প্রথম দিকে কোনো নির্দেশনা ছিল না। যখন দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিলেন, একাত্মতা প্রকাশ করলেন, এরপরে ক্রমান্বয়ে আন্দোলন, সরকার বিরোধী আন্দোলনে এবং স্বৈরাচার শেখ হাসিনা হটানো আন্দোলনের এক দফার দিকে যাচ্ছিল, তখন আমরা অংশগ্রহণ করা শুরু করলাম। 16 জুলাই আপনার উত্তরা 4 নম্বর সেক্টর, সেটাতেই আমার অংশগ্রহণ প্রথম শুরু। যেহেতু আমি ওখানে রাজনীতি করি, তখন কোনো নেতার সাথে পরিচয় নয়, একজন দেশপ্রেমিক বা দেশের নাগরিক পথচারী হিসেবে আমার অংশগ্রহণ করা। তার মানে কি, আমি চাচ্ছিলাম আমি কি করতেছি না করতেছি এটা নিয়ে আমার দল থেকে আমাকে মুক্তিযোদ্ধা বানাইতে হবে। দিস ইজ নট ম্যাটার, এটা আমার প্রয়োজন নাই। বাট শেখ হাসিনা এই ফ্যাসিস্ট যদি এখান থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তাকে যদি দৌড়ানো যায়, তাকে যদি ক্ষমতা থেকে নামানো যায়, অন্ততপক্ষে আমি ফরাদ আজকে যেখানে লাইভ একটা সাক্ষাৎকার দিচ্ছি, এটা দিতে পারবো। আমি রাস্তায় হাঁটতে পারবো আমার স্বাধীনতা নিয়ে। আমি আমার সন্তানরা আসা যাওয়া করতে পারবে নির্ভয়ে। এই আশায় রাস্তায় গিয়েছিলাম। একটা লোক যদি রাস্তায় নামে, একটা লোক বাড়বে, একটা লোক মরলে আর কেউ পালাচ্ছে না। ওই যে কথাটা বলছে, পালাই নাই, কেউ জড়িত হয়েছে। আমরা 4 নম্বর সেক্টরের 14 নম্বর রোডে আমরা একটি গাড়িতে আগুন দিয়ে পুলিশের গাড়িতে আগুন দিয়ে আমরা সেদিন ওখানে যেই শেখ হাসিনার ফ্যাসিস্ট পুলিশদের প্রতিরোধ করার যে ভূমিকা, সেখানে অংশগ্রহণ আসলো যে যদি সকাল থেকে জনগণকে মাঠে নামানো যায়, তাহলে আন্দোলন সফল, শেখ হাসিনা পালিয়ে যাবে। আর সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে রাস্তা যারা থাকবে তাদের। কথা বুঝছেন? আমরা একটা বল পাইলাম। তার প্রমাণ হইলে আমি যখন 7টা বাজে, আমি, আমার ভাগ্নির জামাই, আমার নাতি, আমার ভাগ্নির ছেলে, এই 3 জন আমরা আমাদের বাসা থেকে বাইরে। রাস্তায় এসে দেখে আর 2-1 জন আমাদের সাথে মানে চোখে হওয়ার পরে পরিচিত, আমরা যখন থাকি পরিচয় আছে। আস্তে আস্তে আমাদের সাথে 8-10 জন জায়গাতে রয়েছে। আমরা 6 নম্বরের মুখে দিয়ে বাহির হবো, ওদিকে আসলাম। ওখানে মুখে মুখে তার যে পেঁচানো তার যেগুলো, ওগুলো দিয়ে বেড়া দিয়ে দেখছি। সেনাবাহিনীর কয়েকজন টল দিচ্ছে। আমি একজনকে বললাম, আমরা এখানে লোক আছে, আপনারা ছেড়ে দেন। লোক আমাকে বলতে এসব লোক বাড়ান, আপনাদেরকে ছেড়ে দেওয়ার অর্ডার আছে, লোক বাড়ান, আপনারা লোক বাড়ান। তখন আমি ওখানে গলি গলি চিল্লেছি, আজকে যদি বাহির না হইতে পারেন, কোনোদিন এই দেশ স্বাধীন হবে না, আর কখনো বাহির হতে পারবেন না, কখনোই মুখ করতে। এই আজকের আন্দোলন যদি বিফলে যায়, তাহলে বাংলাদেশ 100 বছরের জন্য ভারতের দালাল হয়ে যাবে, ভারতের অধীনস্থ চলে যাবে, আমরা ভারতের গোলামি করতে হবে, আমরা হবো আরেকটি ফিলিস্তিন। সুতরাং আজকে বাহির হন, আজকে শহীদ হয়ে যান, আজকে দেশে যদি রক্ত দেন। বিল্ডিং থেকে তেমন লোক নামে নাই, কিন্তু লোক এসেছে কথা কি জানেন? রিক্সাওয়ালা তাদের রিক্সাগুলো বন্ধ করে আমাদের সাথে চলে এসেছে, ভ্যানওয়ালা ভ্যানগুলো বন্ধ আমাদের সাথে চলে এসেছে, সুইপার কাজ বন্ধ আমাদের সাথে চলে এসেছে, যারা রাস্তায় মাল বিক্রি করে তারা মাল বিক্রি বন্ধ আমাদের সাথে চলে এসেছে। আমরা শুট ফ্যান পরা লোককে পাইনি, ওদেরকে পাইছি। এদেরকে যখন আমরা মুভ করছি, আমাদের তার কাটাটা সরাই দিচ্ছি, আমরা বাইরে আসি, মেইন রোডের মুখে আসছি, সেখানে একটা তার কাটা দেওয়া, ওখানে ট্যাঙ্ক বসানো। আমি ট্যাঙ্কে যে আসা তুললাম, ও আমার হাত লাগা করলো, ওই সেরা দিল। আমাদের তখন 100-500 লোক হবে,
আমরা সব 500 লোক যখন সামনে আসলাম, এটা হলো 11 নম্বর ডেল্টা হাসপাতাল থেকে একটু, ডেল্টা হেলথ ক্লিনিক থেকে একটু সামনে। আসার পরে আমরা যখন এই 500 আসছি, আমি দেখছি লোক বেড়ে যাচ্ছে। তারপরে দাদার সাথে আর্মিদের সাথে হ্যান্ডশেক করলাম, এগুলো আমার ছবি ভিডিও সবই আছে, সবাই দেখছে, আমার ফেসবুকে আপলোড দেওয়া আছে। সেখান থেকে আমরা যখন মুভ করলাম, পিছের দিকে দিতে লোক বাড়তেছে। আমি যখন 10 নম্বর ক্রস করছি, আমি যখন কাজীপাড়া যাই, তখন আমার পিছনে মিছিলের পিছনের অংশ আমি দেখি নাই। আমার সামনে কিছু লোক সামনের থেকে যোগ দিয়ে ফেলছে। তখন আমি বলতেছি, তখন মিছিল থেকে বলতেছি, আজকে না আসলে আপনাদেরকে ভারতীয় রাজাকার হিসেবে চিহ্নিত করা হবে। এগুলো আমার ভিডিও আছে। তারপর আমাদের মিছিল আস্তে 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 আমরা কোথাও বাধার সম্মুখীন হই নাই। বিজয় সরণি আসে আমরা বাধার সম্মুখীন আসি। সেটা হলো পুলিশ আর কিছু আওয়ামী লীগ। সেখানে আমরা একটি গাড়িতে, এটা হলো এই সমগ্র সচিবের গাড়ি ছিল, সেটাতে আমরা অগ্নি দিতে হয়, না হলে আমাদের উপায় ছিল না রাস্তা ইয়া করার। সেটাও আছে, ফুটেজ আছে। তারপরে আমরা কন্ট্রোলে নিই বিজয় সরণি। এরপরে লোক যখন আমরা শুনলাম যে উত্তরা এবং যাত্রাবাড়ি লোক কিন্তু মুভ করতেছে, তখন আমরা শান্তি পাইলাম যে না, আজকে দেশটা স্বাধীন হবে। কারণ রাত্রেই আমি এই এলাকার একটা ছেলে মহিউদ্দিন আমাকে ফোন দিছিল, আমার ওয়াইফ ফোন দিছিল, দুজনকে বলে দিছি যদি কালকে বেঁচে থাকি দেখা হবে, আর যদি কালকে যদি বেঁচে না থাকি আর দেখা হবে না। কারণ কালকে আমরা হয়তো শহীদ হব আর আমরা দেশ স্বাধীন হবো। ওই যে মেয়েটা বলেছিল পিছনে পুলিশ সামনে স্বাধীনতা, আসলে ছিল পিছনে পুলিশ সামনে স্বাধীনতা। আমি আমার কোনো কিছুকে বিবেচনায় নেই, আমার সন্তান আছে, আমার এইজ কি, আমার সামাজিক অবস্থান কি, শুধু একটা বিবেচনা নিয়েছি, আজকেই ফ্যাসিস্টকে তাড়াতে হবে, ভারতের দালালকে এখান থেকে কি তাড়াতে হবে। এটাই ছিল আমাদের স্লোগান। আর সেই স্লোগানে পতাকা হাতে নিয়েই আমরা আস্তে দাঁড়িয়েছিলাম। যখন আমরা বিজয় সরণি 12:30টার দিকে যখন আমরা বিজয় সরণি পুরো নিয়ন্ত্রণে নিয়ে নিছি, আপনারা দেখছেন, আমার ভিডিওগুলো আছে। আমরা ওখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে ছবিগুলো ছিল এগুলো আমরা নামাই ফেলতেছি। তারপরে ওই যে ওনার যেই একটা মূর্তি লাগাইছে ওটাও নামাই ফেলতেছি। তারপরে তখন আমাদের কাছে একটা মেসেজ আসলো, আমার কানে একজন ভদ্রলোক সংসদ ভবন ভিতর থেকে, গণভবন থেকে উনি এসে আমাদের এখানে আসে আমাকে বলল, আপনারা খুশির খবর আছে, উনি স্বাক্ষর করছে বা উনি পদত্যাগ করছে। উনি আমার কানে বলছে, এটা কিন্তু ভিডিও আছে আমার কাছে। তখন আমি বললাম, আজ 5ই আগস্ট 2024 বাংলাদেশ ভারতীয় আধিপত্য থেকে স্বাধীনতা অর্জন করলো, দ্বিতীয়বারের মতো এই দেশ স্বাধীন হল। অপরূপ টিভি অনলাইন।